দ্বিরাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিনের সমস্যার সমাধান চায় রাশিয়া। অন্যদিকে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে রাশিয়া। সর্বশেষ ইসরায়েলের হামলায় জাতিসংঘের 12 আশ্রয়কেন্দ্র ধ্বংস। মধ্যপ্রাচ্যের সংঘাত কেবলমাত্র ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্রের সমাধানের মাধ্যমে সমাধান করা যেতে পারে বলে বিশ্বাস করেন রাশিয়া। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাইলে মুখপাত্র দিমিত্রি পেসকভ, আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মৌলিক প্রস্তাব এবং দ্বিরাষ্ট্র পদ্ধতিতে ফিলিস্তিন ইসরায়েলের সমাধান আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মৌলিক প্রস্তাব এবং দ্বিরাষ্ট্রীয় পদ্ধতি ভিত্তিতে ফিলিস্তিন ইসরায়েলের সমস্যা সমাধানের সম্ভাবনা সম্পর্কে আন্তর্জাতিক অবস্থানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, মস্কো একটি সম্ভবত সমাধান খুঁজে বের করার জন্য একটি সম্ভাব্য উপায় বলে মনে করেন, যা এখন তা সমগ্র ইতিহাসের সবচেয়ে তীব্র এবং সবচেয়ে দুঃখজনক পর্যায়ের মধ্য দিক দিয়ে যাচ্ছে। পেসকভ আরও বলেন, ইসরায়েল 2023 সালে অক্টোবর থেকে গাজা উপত্যকায় নৃশংস সামরিক অভিযান পরিচালনা করছে, যার ফলে 65,382 জনের বেশি মানুষ মারা গেছে এবং 1,66,985 জনের বেশি বেসামরিক মানুষ আহত হয়েছে। 21 সেপ্টেম্বর অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা এবং পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ঘোষণা করেন। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয়ত্ব পারমাণবিক জ্বালানি সংস্থা রসাটম ইরানের ছোট আকারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের সম্ভাবনা নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা করছেন। শুক্রবার এ তথ্য জানান রসাটমের প্রধান নির্বাহী অ্যালেক্সি লিখাচেভ। রুশ গণমাধ্যম রাশিয়া এককে বলেন, এবছরের শুরুর দিকে ইরানি অংশীদারিরা আমাদের কাছে প্রস্তাব দেয় যে বড় ইউনিটের পাশাপাশি ছোট ইউনিট, বিশেষ করে ছোট মডুলার রিয়েক্টিভের একটি বিষয়ে আলোচনায় আনা হোক। বিশেষ করে ছোট মডুলার রিয়েক্টরের বিষয়ে আলোচনায় আনা হোক। তিনি আরো যোগ করে বলেন, এ ধরনের আলোচনা চলছে এবং আমি আশা করছি শীঘ্রই বা পরে এর মধ্যে কোনো একটি সময় চুক্তি সম্পূর্ণ হবে। রাশিয়া ও ইরানের মধ্যে বিদ্যুৎ খাতে পারমাণবিক সহযোগিতা নতুন নয়, তবে ছোট মডুলার রিয়েক্টর নিয়ে এই আলোচনা দুই দেশের জ্বালানি অংশীদারিত্বকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে দখলদার ইসরায়েলের বাহিনী হামলা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সহযোগিতাকারী সংস্থা ইউনাইটেড নেশনস রিলিফস অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফ্রিজারেশন গুরুতর ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। সাম্প্রতিক হামলায় তাদের অনেক স্কুল এবং সংস্থা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, যা হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের জন্য বিপর্যয়কর। গত 11 থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল বাহিনী গাজা সিটির 12টি সুবিধার উপর সরকারি এবং পরোক্ষভাবে হামলা চালিয়েছে। এর মধ্যে ছিল 9টি স্কুল এবং 2টি স্বাস্থ্যকেন্দ্র, যেখানে 11,000-এর বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। এই হামলাগুলোর কারণ হিসেবে ইসরায়েলের গাজা পুনরায় দখলের পরিকল্পনা অংশ হিসেবে দেখা যাচ্ছে, যা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বে আগস্ট মাসে অনুমোদিত হয়েছে। গাজা সিটি থেকে শুরু হয়েছে। মঙ্গলবার 23 সেপ্টেম্বর মার্কিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, সাবেক টুইটার, এর গণমাধ্যমে বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন বিশেষ করে যে গাজা সিটির এই 12টি সহায়তা কেন্দ্রে হামলা হয়েছে। এর মধ্যে ইউএনডিডব্লিউ গাজা স্থানীয় অফিস পরোক্ষভাবে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ওয়াদি গাজার উত্তরে অবস্থিত উত্তর গাজার একমাত্র চালু থাকা সংস্থা কেন্দ্রটি 13 সেপ্টেম্বরে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। এই সুবিধাগুলো হাজার হাজার বাস্তুহারা মানুষ আশ্রয় নিয়েছিল, যারা এখন আরো বিপদে পড়েছে। বেসামরিক অবকাঠামোর বিশাল ধ্বংস, মানবিক অভিযানের গুরুতর ব্যাঘাত এবং প্রবেশের সীমাবদ্ধতা মিলে গাজা সিটির সাধারণ মানুষের জন্য শেষ অবশিষ্ট জীবনরক্ষক সাহায্যগুলোকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। উল্লেখযোগ্য, গাজা সিটির প্রায় 10 লক্ষ মানুষ বাস করে এবং ইসরায়েলের আগস্টে তাদের অনুমোদিত পরিকল্পনা অনুসারে এখন থেকে ধাপে ধাপে গাজার পুনরায় দখল করতে শুরু করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 7 আগস্ট 2023 সালে ইসরায়েলের অভিযান এখন পর্যন্ত প্রায় 65,300 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই ছিল নারী ও শিশু। এ অবস্থায় জাতিসংঘের আন্তর্জাতিক মহল বলছে গাজায় চলমান পরিস্থিতি কার্যত একটি গণহত্যা। অন্যদিকে ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে সাম্প্রতিক এক সহিংস আন্দোলনে নতুন করে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করছে। মধ্যপ্রাচ্যে চলমান হামাস ইসরায়েলের যুদ্ধের
প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সরকার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নিলে এই আন্দোলন সূত্রপাত ঘটে। মিলানে অনুষ্ঠিত গাজা সহিংস বিক্ষোভ অংশ নেয় 10,000-এর বেশি মানুষ। আন্দোলনের শুরুতে শান্তিপূর্ণ থাকলেও কয়েকজনকে আটক করার চেষ্টা করলে তা সহিংস রূপ নেয়। ঘটনায় অন্তত 60 জন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আহত হন। প্রায় 10 জন বিক্ষোভকারী গ্রেপ্তার করে পুলিশ সদর দপ্তর নিয়ে যাওয়া হয়। তবে ভিডিও ফুটেজে দেখা গেছে প্যালেস্টাইন বিক্ষোভকারীদের মধ্যে চরম বামপন্থী গোষ্ঠী এবং কিছু অভিবাসী গ্যাংও ছিল। তারা মিলানের রাস্তায় ব্যাপক শোডাউন চালায় এবং শহরের গুরুত্বপূর্ণ বন্দর এবং শহর অবরোধ করে। এতে জনজীবন মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয় বলে জানিয়েছেন ইতালির গণমাধ্যম। কয়েক ঘন্টার বিক্ষোভের পর ছাত্র, শিক্ষক এবং অভিভাবক ও কর্মীরা মূল হলের সামনে জড়ো হলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অবস্থা। অনেক ছাত্র, বাসিন্দা, অধ্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি অনিশ্চয়তার বুকে স্থান ত্যাগ করেন। ধর্মঘটের কারণে শহরে অস্থিরতা আরো বাড়ে।